যে কোম্পানিতে স্ত্রী ম্যানেজার ছিল সেই কোম্পানিতেই তালাকপ্রাপ্ত স্বামী সিকিউরিটি গার্ড ছিল। তারপর যা ঘটল মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকালের ৮টা বেজে গিয়েছিল। অমৃতা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের বড় গেট খোলা ছিলই। তখন একটা সাদা গাড়ি ধীরে ধীরে ভিতরে ঢুকল। গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড ঝট করে সোজা হয়ে গেল এবং সালাম ঠুকে দিল। গুড মর্নিং ম্যাডাম। গাড়ি থামল। ড্রাইভার নেমে পিছনের দরজা খুলে দিল। কালো চশমা, চকচকে হিল আর হাতে ফাইল ধরা এক মহিলা বাইরে নামলেন। নন্দিনী গুপ্তা, কোম্পানির নতুন শাখার ম্যানেজার। পরিপাটি মেকআপ, আত্মবিশ্বাসে ভরা চালচলন এবং মুখে সেই তেজ যা তাকে বাকিদের থেকে আলাদা করে রাখত। তিনি গেটের দিকে এগোলেন, কিন্তু যেই তিনি সিকিউরিটি গার্ডের মুখ দেখলেন তার পা সেখানেই জমে গেল। সেই মুখ, সেই দৃষ্টি, সেই হালকা ঝোঁকা হাসি, সেই ছিল দীপক। এক মুহূর্তের জন্য তার হৃদয় যেন থেমে গেল, শ্বাস আটকে গেল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার কথা গলায় আটকে গেল। দীপক মাথা নিচু করে বলল, গুড মর্নিং ম্যাডাম। আওয়াজ সেই আওয়াজই ছিল, শান্ত, স্থির এবং সম্মান ভরা। কিন্তু সেই আওয়াজে আর সেই সম্পর্ক ছিল না যা এক সময় ছিল। নন্দিনীর চোখ বড় বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার তালাকপ্রাপ্ত স্বামী আজ একই কোম্পানির গেটে গার্ডের পোশাকে দাঁড়িয়ে আছে। তার পিছনে দাঁড়ানো অন্য গার্ড বলল, ম্যাডাম, ইনি আমাদের নতুন সিকিউরিটি সুপারভাইজার, আর অফিসার কালই পোস্টিং হয়েছে। নন্দিনীর ঠোঁট শুকিয়ে গেল। তিনি শুধু এতটুকু বলতে পারলেন, ও ঠিক আছে। তারপর কিছু না বলে ভিতরে চলে গেলেন, কিন্তু মনে যেন কেউ ঝড় তুলে দিয়েছিল। অফিসে পৌঁছে তিনি তাড়াতাড়ি ব্লাইন্ড নামিয়ে দিলেন, কিন্তু সেই এক ঝলক তার পুরো সকালকে জট পাকিয়ে দিয়েছিল। ৮ বছর আগের অতীত আজ তার কোম্পানির গেটে দাঁড়িয়েছিল, সেই শান্তি ও মর্যাদা নিয়েই। একসময় দুজন একে অপরের কাছে পুরো দুনিয়া ছিল। একই কলেজ থেকে পড়াশোনা করেছিল। দীপক তখন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিল, সৎ, সাদাসিধে। নন্দিনী তাকে তখন পছন্দ করত, কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল। কম কথা বলতো, কিন্তু অনেক ভাবত। বিয়েও ভালোবাসা দিয়েই হয়েছিল। কিন্তু সময় ধীরে ধীরে সব কিছু বদলে দিল। নন্দিনীর চাকরি চালু হয়ে গেল। তিনি দ্রুত উপরে উঠতে লাগলেন, প্রমোশনের পর প্রমোশন পেলেন। আর অন্যদিকে দীপকের কোম্পানি লোকসানে চলে গেল। মাসের বেতন আসা বন্ধ হয়ে গেল। ঘরের খরচ, বিদ্যুৎ বিল, ভাড়া সব বাড়তে লাগল। ধীরে ধীরে নন্দিনীর কাছে তার অবস্থা বোঝা হয়ে উঠল। তিনি বলতেন, সব কিছুর জন্য টাকা লাগে দীপক, আর তোমার কাছে শুধু অজুহাত আছে। দীপক বোঝানোর চেষ্টা করত, আমি পরিশ্রম করছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু নন্দিনীর কাছে ভবিষ্যৎ মানে ছিল সাফল্য, আর সাফল্য মানে ছিল টাকা। এক রাতে ঝগড়া এত বেড়ে গেল যে নন্দিনী বললেন, আমি এমন স্বামী চাই না যে দিনরাত শুধু সংগ্রামই করে। আমি কোনো গার্ডের বউ হয়ে থাকতে পারবো না। সেই লাইন দীপকের হৃদয়ে পাথরের মতো ঢুকে গেল। কয়েকদিন পর সে চুপচাপ তালাকের কাগজে সই করে দিল এবং ঘর ছেড়ে চলে গেল। এখন সেই দীপক ৮ বছর পর একই শহরে একই মহিলার অফিসের গেটে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। নন্দিনী সারা দিন কাজে লেগে রইলেন, কিন্তু মন অস্থির ছিল। বারবার জানালা দিয়ে গেটের দিকে তাকাতেন। প্রতিবার সেই একই মুখ দেখা যেত, শান্ত, কোনো অভিযোগ ছাড়াই, যেন জীবনের প্রতিটি থাপ্পড়কে হাসি দিয়ে জবাব দিচ্ছে। দুপুরে অফিস ক্যাফেকে যখন তার বান্ধবী নীলিমা জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আজ কেমন অস্থির লাগছে? নন্দিনী শুধু মাথা নাড়লেন, কিন্তু মনে প্রশ্ন ছিল, সে এখানে কিভাবে এলো? আমার কোম্পানিতেই কি চাকরি পেয়ে গেল? সন্ধ্যের সময় যখন তিনি বেরোচ্ছিলেন, গেটে সেই দীপক দাঁড়িয়েছিল, যেন কোনো আপনজনকে বিদায় দিচ্ছে তেমনই করে বলল, গুড নাইট ম্যাডাম। নন্দিনীর পা সেখানেই থেমে গেল। তিনি ঘুরে তাকাতে চাইলেন, কিন্তু তাকালেন না। গাড়িতে বসার পর তার মন নিজের সঙ্গে কথা বলতে লাগল। সে কিভাবে এত শান্ত থাকতে পারে? আমি তো তাকে ভেঙে দিয়েছিলাম, কিন্তু সে ভাঙল না। নাকি আমিই ভেঙে গেছি অহংকারের ভিতরে? গাড়ি এগিয়ে গেল, কিন্তু কোম্পানির গেটে দাঁড়ানো সেই লোকটা এখন শুধু গার্ড ছিল না, সে তার অতীতের প্রহরী হয়ে গিয়েছিল। রাতে ঘরে পৌঁছে নন্দিনী ল্যাপটপ খুললেন। কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন, সেফ সার্ভিস প্রাইভেট লিমিটেড। নিচে ছোট হরফে লেখা ছিল, সুপারভাইজড বাই মিস্টার দীপক গুপ্তা। তার হাত কিবোর্ডে থেমে গেল, হৃদয়ের ধুকপুকুনি বেড়ে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং শুধু একটাই চিন্তা মনে গুঞ্জরিত হতে লাগল, তাহলে এই আমার দীপক? নন্দিনী গভীর রাত পর্যন্ত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। সুপারভাইজার মিস্টার দীপক গুপ্তা, এই নামে যেন হাজারো স্মৃতি জড়ো হয়ে গেল। প্রতিটি ঝগড়া, প্রতিটি হাসি, প্রতিটি প্রতিশ্রুতি একে একে সামনে আসতে লাগল। তিনি নিজেকে বললেন, সে এখানে কিভাবে পৌঁছল? আর যদি সে এই এজেন্সির সুপারভাইজার হয়, তাহলে গার্ডের পোশাকে কেন? সেই রাত তিনি করবট দিয়ে কাটালেন।
সকালে যখন অফিসে পৌঁছালেন মুখে মেকআপ তো ছিলই, কিন্তু চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। লোকজন নিজ নিজ ডেস্কে ব্যস্ত ছিল, কিন্তু নন্দিনীর মনোযোগ প্রতি কিছুক্ষণ পর পর সেই গেটের দিকে চলে যাচ্ছিল। দীপক সেখানেই ছিল, কোনো আড়ম্বর ছাড়াই নিজের ডিউটিতে। কখনো কোনো ভিজিটরকে ভিতরে যেতে দিচ্ছে, কখনো কোনো ফর্মে সই করাচ্ছে। প্রতিটি কাজে এক অদ্ভুত শালীনতা ছিল, যেন সে শুধু চাকরি করছে না, নিজের সম্মান রক্ষা করছে। দুপুরের দিকে মিস্টার কাপুর, কোম্পানির ডিরেক্টর, নন্দিনীর কেবিনে এলেন। নন্দিনী, আমাদের পরের মাসে সিকিউরিটি আপগ্রেড করতে হবে। তারা বললেন, সেফ সার্ভিস এখন আমাদের পুরো গ্রুপের সিকিউরিটি সামলাবে। দীপক নিজেই এই প্রজেক্ট লিড করবে। নন্দিনীর গলা থেকে আওয়াজ বেরোল না। তিনি শুধু মাথা নাড়িয়ে বললেন, ওকে স্যার। কিন্তু ভিতরে যেন সবকিছু হেলে গেল। তিনি ভাবতেও পারছিলেন না যে লোকটাকে তিনি একসময় দুর্বল বলেছিলেন, সে আজ তার কোম্পানির কন্ট্রাক্টর হয়ে গেছে। সন্ধ্যায় যখন বাকি সবাই চলে গেল, নন্দিনী কেবিন থেকে বাইরে তাকালেন। দীপক তখনও গেটে ছিল, বাকি গার্ডদের কিছু বোঝাচ্ছিল। তার চোখে এখন সেই চমক ছিল যা একসময় তার স্বপ্নে থাকত, কিন্তু এখন সেই চমক নন্দিনীকে বিঁধছিল। তিনি কিছুক্ষণ দেখতে লাগলেন কিভাবে সে প্রত্যেক গার্ডকে শালীনতার সঙ্গে বলছে। কারো ভুল হলে চিৎকার করছে না, শুধু শেখাচ্ছে, যেন কোনো বস নয়, লিডার। নন্দিনীর মন মানল না। তিনি নিচে নেমে এলেন, ধীরে ধীরে হেঁটে গেট পর্যন্ত পৌঁছলেন। দীপক দেখে ঝট করে সোজা হয়ে দাঁড়াল। গুড ইভিনিং ম্যাডাম। নন্দিনী তার চোখে তাকালেন, সেই চোখ যা একসময় তার স্বপ্নের আয়না ছিল। প্রথমবার নাম ধরে ডাকলেন, দীপক। কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, জি ম্যাডাম। তার আওয়াজে কোনো ব্যঙ্গ ছিল না, শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল। তুমি এখানে এই কোম্পানিতে কাজের সূত্রে এসেছ? ম্যাডাম, দীপক স্বাভাবিকভাবে বলল, শুধু সার্ভিস। আমাদের ক্লায়েন্টদের মধ্যে একটা এটাও। আমি এখানে কয়েক সপ্তাহ সুপারভাইজার করছি। তাহলে তুমি এই এজেন্সির মালিক? দীপক হাসল, মালিক তো ভগবান ম্যাডাম, আমি শুধু তার ভরসায় কাজ করি। নন্দিনী কিছু বলতে চাইলেন, কিন্তু কথা গলায় আটকে গেল। দীপক শালীনতার সঙ্গে বলল, ম্যাডাম, আপনি ভিতরে যান, সন্ধ্যা ঠান্ডা হয়ে আসছে। তিনি সেখানেই থমকে গেলেন। যে লোকটাকে তিনি একসময় নিজের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলেছিলেন, আজ সেই লোক সফলতার উদাহরণ হয়ে তার সামনে দাঁড়িয়ে, তবুও বিনয়ী, শান্ত, শালীন। সেই রাতে নন্দিনী ঘরে ফিরে আয়নায় নিজেকে দেখলেন, নিজেকে প্রশ্ন করতে লাগলেন, কে ছোট ছিল, সে না আমি, যে হেরে যাওয়ার পরও মাথা উঁচু রেখে দাঁড়িয়ে আছে, নাকি আমি যে জিতেও ভিতর থেকে খালি? তিনি পুরনো অ্যালবাম খুললেন, সেই ছবিগুলো যাতে দীপক আর তিনি হাসছেন, সাধারণ কাপড় আর মুখে সুখ, সেই সময় যখন দুজন একে অপরের স্বপ্নের ওপর ভরসা করত। নন্দিনীর চোখ থেকে জল বেরিয়ে এলো। কাশ সেই সময় আমি তার হাত ছেড়ে না দিতাম, কাশ আমি তার সংগ্রাম দেখতাম, শুধু তার ব্যর্থতা নয়। অন্যদিকে দীপক তার ছোট্ট ঘরে বসেছিল। একটা পুরনো ডায়েরি খোলা ছিল, তাতে সেই বাক্য লেখা ছিল যা তার জীবনের মন্ত্র হয়ে গিয়েছিল, কখনো কারো তিরস্কারকে নিজের সত্যের চেয়ে বড় হতে দিও না। তার মনে ছিল সেই রাত যখন সে কোম্পানি খুলেছিল, ঘর ছেড়েছিল, এবং নন্দিনীর সেই শেষ লাইন, আমি কোনো গার্ডের বউ হয়ে থাকতে পারবো না। সেই লাইন তার কাছে অপমান হয়নি, চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল, যদি আমাকে গার্ডই হতে হয়, তাহলে এমন গার্ড হব যে অন্যদের সম্মানের রক্ষক হবে এবং নিজের সম্মান কখনো হারাবে না। ধীরে ধীরে সে ছোট ছোট অফিসে সিকিউরিটি সার্ভিস দিতে শুরু করল। দিনে কাজ, রাতে অ্যাকাউন্টস আর ট্রেনিং, পড়াশোনা। অনেকবার খাওয়া হয়নি, কিন্তু কারো সামনে হাত পাতেনি। 3 বছরে সে সেফ ওয়াচ সার্ভিস লিমিটেড দাঁড় করিয়ে দিল। এখন শহরের অনেক নামকরা অফিস তার এজেন্সি থেকে সিকিউরিটি নেয়। কিন্তু আজ যখন সে নন্দিনীকে দেখল, হৃদয়ে একটা পুরনো যন্ত্রণা উঠল। সেই যন্ত্রণা যা কখনো শব্দ হয়নি, শুধু একটা হাসি লুকিয়ে গিয়েছিল। পরের দিন কোম্পানিতে নতুন মিটিং ছিল। দীপক আর তার টিম সিকিউরিটি আপগ্রেড নিয়ে প্রেজেন্টেশন দিতে আসছিল। নন্দিনী সারাদিন ভাবছিলেন, আমি কি তার সামনে দাঁড়াতে পারব? সন্ধ্যায় যখন তিনি মিটিং হলে ঢুকলেন, সে আগে থেকেই সেখানে ছিল। এবার পোশাকে নয়, কালো স্যুটে আর সাদা শার্টে। মুখে আত্মবিশ্বাস, চোখে সংযম। পুরো হল দাঁড়িয়ে গেল যখন মিস্টার কাপুর বললেন, লেটস ওয়েলকাম মিস্টার দীপক গুপ্তা, নিউ সিকিউরিটি পার্টনার। নন্দিনীর হাত থেকে ফাইল পড়ে গেল, নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। দীপক ধীর হাসি দিয়ে বলল, গুড ইভিনিং ম্যাডাম। আর সেই মুহূর্তে সময় সত্যিই পাল্টে গেল। নন্দিনীর চোখ থমকে গেল। তিনি সেখানেই বসে রইলেন, যেন তার শ্বাস থমকে গেছে। সামনে দাঁড়ানো দীপক, সেই লোক যাকে তিনি একসময় ব্যর্থ বলেছিলেন, এখন স্যুট পরে আত্মবিশ্বাস নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে।
তার আওয়াজ পুরো হলে গুনছে। আমাদের উদ্দেশ্য শুধু সিকিউরিটি দেওয়া নয়, ভরসা দেওয়া। প্রত্যেক কোম্পানির নিরাপত্তা তখনই মজবুত হয় যখন তার গেটে দাঁড়ানো প্রত্যেক মানুষ নিজের কাজ নিয়ে গর্ব করে। নন্দিনীর হৃদয় যেন কেউ ছিনিয়ে নিয়েছে। তিনি প্রতিটি লাইনে সেই পুরনো দীপককে শুনতে পাচ্ছিলেন, যাকে তিনি কখনো বোঝেননি। লোকজন তালি বাজাচ্ছিল, কিন্তু নন্দিনীর মন কাঁদছিল। মিটিং শেষ হলো। দীপক সবাইকে ধন্যবাদ জানিয়ে বাইরে চলে গেল। নন্দিনী তার চেয়ারে জমে রইলেন। মিস্টার কাপুর তার কাঁধে হাত রেখে বললেন, নন্দিনী, তুমি ঠিক আছে তো? তিনি শুধু হেসে বললেন, জি স্যার, আমি ঠিক আছি। কিন্তু সেই হাসির পেছনে অনুতাপের সাগর লুকিয়েছিল। তিনি মিটিং রুম থেকে সোজা গেটের দিকে গেলেন। দীপক বাইরে তার টিমের সঙ্গে কথা বলছিল। নন্দিনী ধীরে কাছে গেলেন। দীপক পিছন ফিরল, শান্ত মুখ, সেই সংযম। জি ম্যাডাম, একটু সময় পাবো? জরুরি, কা বলুন। দুজনে ক্যাফের এক কোণে বসলেন। প্রথমবার দুজন কোনো পদ ছাড়া, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া মুখোমুখি। নন্দিনী বললেন, তুমি এসব কিভাবে করলে? এত কষ্টের পরও তুমি এভাবে দাঁড়িয়ে আছো? আমি তো ভেবেছিলাম তুমি ভেঙে যাবে। দীপক হাসল, তার চোখ কোনো জানালার দিকে। ভেঙেছিলাম নন্দিনী, কিন্তু যখন কেউ পুরোপুরি ভেঙে যায় তখন হয় শেষ হয়ে যায়, নয়তো নতুন হয়ে ওঠে। আমি দ্বিতীয় রাস্তা বেছে নিয়েছিলাম। নন্দিনীর চোখ ভিজে গেল। সেই সময় যখন আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম? দীপক কথা মাঝখানে কেটে দিল। সেই সময় দরকার ছিল নন্দিনী। যদি তুমি না ছেড়ে দিতে, তাহলে হয়তো আমি কখনো নিজেকে চিনতে পারতাম না। কিছুক্ষণ দুজন চুপ করে বসে রইলেন। নন্দিনী ধীরে বললেন, আমি তোমার সঙ্গে অনেক ভুল কথা বলেছিলাম। তোমাকে ছোট ভেবেছে, তোমার পরিশ্রম দেখিনি। আজ আমার বোঝা হয়েছে, মানুষের আসল দাম তার কাপড় বা টাকায় নয়, তার ধৈর্য আর সাহসে হয়। দীপক শুধু এটুকু বলল, আমরা সবাই ভুল করি। ফারাক শুধু এটুকু, কেউ ক্ষমা করে দেয়, আর কেউ সেই ভুলগুলোকে নিজের শক্তি বানিয়ে নেয়। সেই রাতে নন্দিনী ঘরে ফিরে প্রথমবার তার সব অ্যাওয়ার্ড, ট্রফি আর সার্টিফিকেট একসঙ্গে রাখলেন। সেগুলো দেখতে লাগলেন, কিন্তু তাতে কোথাও শান্তি দেখা যাচ্ছিল না। তিনি নিজেকে বললেন, আমার কাছে সব আছে, শুধু সেই নেই যে একসময় আমার আপন ছিল, দীপকের মতো সত্যিকারের মানুষ। তিনি ফোন তুললেন, দীপকের নম্বর খুঁজলেন। কিছুক্ষণ স্ক্রিনে আঙুল থেমে রইল। তারপর মেসেজ টাইপ করলেন, ধন্যবাদ দীপক, আমাকে আজ আবার মানবতার অর্থ বোঝানোর জন্য। কিন্তু সেন্ড করার আগেই থেমে গেলেন, কারণ মনে হলো সে জবাব দিলেও কি বলবে। তিনি মেসেজ ডিলিট করে দিলেন এবং ধীরে চোখ বন্ধ করলেন। অন্যদিকে দীপক সেই রাতে তার কোম্পানির টিমের সঙ্গে ডিনারে ছিল। সবাই তার চারপাশে হাসছে, খুশি, কিন্তু তার দৃষ্টি বারবার মোবাইল স্ক্রিনে থমকে যাচ্ছিল। সেও সেই নাম দেখেছিল, নন্দিনী গুপ্তা। টাইপিংয়ে কোনো মেসেজ আসেনি। সে হালকা হেসে উঠল। দীনেশ, তার পুরনো বন্ধু, বলল, কি হাসছিস যে? দীপক বলল, বুঝিস না, কিছু সম্পর্ক সময় নয়, অনুভূতিতে পূর্ণ হয়। পরের দিন অফিসে নতুন সিকিউরিটি সিস্টেম লাগানো হবে। নন্দিনী তার ডেস্কে বসেছিলেন যখন এক স্টাফ সদস্য ঘাবড়ে এসে বলল, ম্যাডাম, একটা এমার্জেন্সি হয়েছে। পার্কিংয়ে শর্ট সার্কিট থেকে ছোট বিস্ফোরণ হয়েছে, আগুন লেগেছে। নন্দিনী কিছু না ভেবে নিচে দৌড়ালেন। পার্কিং এরিয়ায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে। কর্মচারীরা ঘাবড়ে বাইরে বেরোচ্ছে। তিনি চিৎকার করলেন, সবাই বাইরে যাও, তাড়াতাড়ি। কিন্তু তখনই কেউ চিৎকার করল, একজন ড্রাইভার ভিতরে আটকে আছে। নন্দিনী কিছু বোঝার আগেই দেখলেন দীপক কোনো দ্বিধা ছাড়াই ভিতরে দৌড়ে ঝুঁকে গেছে। ধোঁয়ার মধ্যে তার ছায়া অদৃশ্য হয়ে গেল। নন্দিনী চিৎকার করলেন, দীপক না! কয়েক মুহূর্তের মধ্যে দুজন আহত ড্রাইভারকে ধরে বাইরে আনল। পিছনে দীপকও খক করতে করতে বেরিয়ে এলো। তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, কিন্তু চোখ এখনও সেই শান্ত। নন্দিনী তার কাছে দৌড়ে গেলেন, তুমি পাগল হয়ে গেছো, ভিতরে কেন গেলে? দীপক হেসে বলল, ডিউটি ছিল ম্যাডাম। গার্ড শুধু দরজা নয়, জীবনও সামলায়। নন্দিনীর গালে জল গড়িয়ে পড়ল। তিনি প্রথমবার তাকে ম্যাডাম না বলে দীপক বলে ডাকতে চাইলেন, কিন্তু শব্দ আবার গলায় আটকে গেল। মিস্টার কাপুরও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি সবার সামনে বললেন, দীপক, তুমি আজ প্রমাণ করে দিলে যে সিকিউরিটি ইউনিফর্ম শুধু কাজ নয়, দায়িত্বের প্রতীক। তোমার মতো মানুষই মানবতার আসল চেহারা। ভিড় তালি বাজালো। নন্দিনীর চোখ থেকে এবার খোলাখুলি জল পড়তে লাগল। তিনি মাথা নিচু করে কেঁদে ফেললেন। দীপক শুধু হাত জড় করে বলল, আমি যা সঠিক ছিল তাই করেছি স্যার। কিন্তু সেই মুহূর্তে মানবতা সত্যিই কেঁদে উঠেছিল। পুরো স্টাফ দীপকের চারপাশে দাঁড়িয়ে গেল। কেউ জল দিল, কেউ তোয়ালে দিল। ধোঁয়ায় মাখা মুখ, কপালে হালকা চোটে, তার ঠোঁটে সেই শান্ত হাসি, যেন সে কোনো পুরস্কার পায়নি, শুধু নিজের কর্তব্য পালন করেছে।
নন্দিনী কয়েক পা দূরে দাঁড়িয়েছিলেন। হৃদয় দ্রুত ধুঁকছে, চোখ ভরে এসেছে। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ কোথাও হারিয়ে গেল। দীপক শুধু এটুকু বলল, সবাই নিরাপদ আছে, এটাই সবচেয়ে বড় কথা। এত বলে সে চলে গেল এবং পিছনে নিস্তব্ধতা রেখে গেল। সেই রাতে নন্দিনী অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশ দেখলেন। বারবার চোখ বন্ধ করলেই ধোঁয়ায় ঢাকা দীপক তার সামনে এসে দাঁড়াত। তিনি ভাবলেন, যে লোকটাকে আমি ব্যর্থ ভেবে ছেড়ে দিয়েছিলাম, সে আজ নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচালো। হৃদয়ের ভিতর কোনো গিঁট ধীরে ধীরে খুলছে এবং তার সঙ্গে অনুতাপের যন্ত্রণা আরও গভীর হচ্ছে। পরের দিন কোম্পানির পরিবেশ একদম অন্যরকম ছিল। প্রতিটি কোণ শুধু একটা নামে গুনছে, দীপক গুপ্তা। কেউ বলল সে নিজের জান দিয়ে দিয়েছে, কেউ যোগ করল এমন লোকেরাই মানবতার মুখ। নন্দিনী প্রতিটি কথা শুনছিলেন, কিন্তু বলতে পারছিলেন না। দুপুরে মিস্টার কাপুর মিটিং ডাকলেন। তিনি বললেন, আজ থেকে আমরা সেফ ওয়াচ সার্ভিসের সঙ্গে স্থায়ী অংশীদারিত্ব করছি, কারণ আমাদের বোঝা হয়েছে নিরাপত্তা মেশিন থেকে আসে না, সেই হৃদয় থেকে আসে যারা কাজকে ইবাদত মনে করে। হল তালিতে গমগম করে উঠল। দীপক সাধারণ পোশাকে ভিতরে এলো, মুখে বিনয়, চোখে শান্তি। নন্দিনী পিছনে বসেছিলেন। এখন তার দৃষ্টিতে না অহংকার না প্রশ্ন, শুধু একটা ভাব, অনুতাপ। মিটিং শেষে তিনি ধীরে ধীরে পার্কিংয়ে গেলেন। দীপক তার গাড়িতে ফাইল রাখছিল। নন্দিনী তার কাছে গেলেন। দীপক পিছন ফিরল, সেই সংযম, সেই সাদাসিধেমি। জি নন্দিনী, কাল যা হলো, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে। দীপক হেসে বলল, তাহলে হয়তো অন্য কেউ ডিউটি পালন করে নিত, কিন্তু আমি নিজের কর্তব্য অসম্পূর্ণ রাখতে পারি না। নন্দিনীর চোখ ভিজে গেল। তুমি এখনও আগের মতোই কথা বলো, শুধু ফারাক এই যে তখন আমি শুনতে চাইনি। দীপক শান্তস্বরে বলল, সময় মানুষকে বদলায় না, শুধু দেখিয়ে দেয় কে সঠিক ছিল। নন্দিনী বললেন, আমি তোমাকে ভুল বুঝেছি দীপক, তোমার বাস্তবতা নয়, শুধু পরিস্থিতি দেখেছি। আমি ভেবেছিলাম তুমি হেরে গেছো, কিন্তু আসল জয় তো তোমারই ছিল, কারণ তুমি নিজের সঙ্গে লড়াই জিতেছ। দীপক বলল, হয়তো আমরা দুজনেই দেরিতে বুঝেছি যে সম্পর্ক সম্মান দিয়ে চলে, অহংকার দিয়ে নয়। নন্দিনীর চোখ থেকে জল পড়ল। তিনি ধীরে বললেন, কাশ সেই দিন আমি তোমার হাত ছেড়ে না দিতাম, কাশ একটু বেশি বুঝতাম। কিছুক্ষণ নীরবতার পর তিনি বললেন, আমরা কি আবার শুরু করতে পারি না? এখন আমি সত্যিই বদলে গেছি। দীপক কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, নন্দিনী, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু ফিরে আসতে পারবো না। কারণ যখন আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি অন্য কোথাও ছিলে, আর যখন আমি সামলে উঠলাম তখন কিছু সম্পর্ক সম্মানের সীমা পর্যন্তই ঠিক লাগে, তারপর তাদের সেখানেই থেমে যাওয়া উচিত। নন্দিনী শুনতে লাগলেন, কিছু না বলে তার চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি ধীরে বললেন, তুমি জিতে গেলে দীপক, আর আমি হেরে গেলাম। দীপক হালকা হাসি দিয়ে বলল, আমরা দুজনেই নিজ নিজ অংশের শাস্তি পেয়ে গেছি নন্দিনী। এত বলে সে চলে গেল এবং পিছনে শুধু নীরবতা রয়ে গেল। রাতে যখন নন্দিনী ঘরে ফিরলেন, সবকিছু অচেনা লাগছিল। দেওয়ালে ঝোলানো অ্যাওয়ার্ড, শেলফে ট্রফি, টেবিলে সার্টিফিকেট, সব একই, কিন্তু এখন তাতে কোনো গৌরব ছিল না, শুধু শূন্যতা। তিনি আয়নার সামনে দাঁড়ালেন। সামনে সেই মুখ, সফল কিন্তু ভিতর থেকে খালি, চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে নীরবতা। তিনি প্রথমবার অনুভব করলেন যে সফলতাও কখনো কখনো শাস্তি হয়ে যায়। তিনি ধীরে আলমারি খুললেন, সেই পুরনো ডায়েরিটা বের করলেন যা বিয়ের সময় দীপক দিয়েছিল। প্রথম পাতায় লেখা ছিল, স্বপ্ন ছোট হোক বা বড়, যদি ভরসা সত্যি হয় তাহলে দুনিয়া ঝুঁকে পড়ে। নন্দিনীর জল সেই পাতায় পড়ল। তিনি ধীরে বললেন, তুমি ঠিক ছিলে দীপক, আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভরসা হারিয়ে ফেলেছিলাম। তিনি দেওয়ালে ঝোলানো দীপকের ছবির দিকে তাকালেন। সে হাসছিল, সাদাসিধেমির মধ্যেও গর্বের ঝিলিক। নন্দিনী বিড়বিড় করে বললেন, তুমি আমাকে ছেড়ে যাওনি দীপক, আসলে আমিই নিজেকে হারিয়ে ফেলেছি। তিনি জানালার কাছে এসে থামলেন। বাইরে আকাশে হালকা আলো ছিল। তিনি ধীরে বললেন, এখন আমার কাছে সব আছে, নাম, টাকা, পদ, কিন্তু হৃদয় খালি। তুমি চলে গেলে, কিন্তু যা রয়ে গেল তা শুধু অনুতাপ, আর সেই শাস্তি যা জীবন আমাকে দিয়েছে। তার চোখ থেকে আবার জল বইতে লাগল, ধীরে ধীরে, নিঃশব্দে। এবং প্রথমবার তিনি অনুভব করলেন যে কিছু যন্ত্রণা শাস্তি নয়, ন্যায়। যেদিন তিনি দীপকের হৃদয় ভেঙেছিলেন, সেই দিনই ভাগ্য তার সিদ্ধান্ত লিখে দিয়েছিল, একদিন তুমি সব পাবে, কিন্তু শান্তি পাবে না। এখন প্রতিটি সকাল তার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সত্যিই কি জীবন টাকায় চলে, নাকি সেই সম্পর্কে যা আমরা সময়ের ধুলোয় হারিয়ে ফেলি? দীপক তো এগিয়ে গেছে,
নিজের পরিশ্রম, সম্মান আর শান্তি নিয়ে। আর নন্দিনী সেই 4 দেওয়ালের মধ্যে রয়ে গেলেন, ঢের ইনামের মাঝে, কিন্তু নিজের ভিতরে হেরে যাওয়া নারী হয়ে। কখনো কখনো জীবন সবচেয়ে বড় শাস্তি এটাই দেয়, ক্ষমা তো মেলে, কিন্তু দ্বিতীয় সুযোগ কখনো আসে না। বন্ধুরা, জীবনে পদ, টাকা আর খ্যাতি সব মিলতে পারে, কিন্তু একবার হারানো ভরসা আর সম্পর্কের উষ্ণতা কখনো ফিরে আসে না। যখন অহংকার সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করে, তখন মানুষ সব পেয়েও খালি থেকে যায়। গৌরবের সিদ্ধান্ত নিজের পথ আলাদা বেছে নেওয়া। আপনার কাছে কি এটা সঠিক লাগলো না ভুল? যদি আপনি তার জায়গায় থাকতেন, তাহলে কি করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল যোগরাজ ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুখে থাকুন, সম্পর্কের মূল্য বুঝুন এবং আপনজনদের সঙ্গে সব সময় থাকুন।